স্বাগত সংবাদ সংযোগের সাথে আছি আমি নুসরাত জাহান। এবারে পুরো খবর। জুলাইয়ে কর্মসূচি প্রত্যাহার না করায় সব আন্দোলনকারীকে হত্যার নির্দেশ দেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময়ে গুম, অপহরণ সবকিছুর নির্দেশদাতাও ছিলেন তিনি। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে এমন কথা বলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। এদিকে গুমে জড়িত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে বিচার বিভাগের জন্য মাইলফলক বলেও মনে করেন তিনি। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা 5 আগস্ট সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার উদ্দেশ্যে হাজির হয়েছিলেন রাজধানীর চাংখারপুলে। সেখানে বেলা 11টার দিকে 2 জন আন্দোলনকারীকে পুলিশের গুলিতে শহীদ হতে দেখেন তিনি। চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন এই সমন্বয়ক। প্রায় 2.5 ঘন্টার জবানবন্দিতে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন থেকে 24-এর টানা 36 দিনের জুলাই আন্দোলনের সার্বিক চিত্র তুলে ধরেন। 19 জুলাই গুম হবার পর ফিরে আসা এবং পরে হাসপাতাল থেকে ডিবি কর্মকর্তা হারুনের অপহরণের বিষয়ও তুলে ধরেন জবানবন্দিতে। বলেন, গোয়েন্দা কর্মকর্তারা জানান শেখ হাসিনা তাদের হত্যার নির্দেশ দিয়েছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও দায়ী করেন। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান আসিফ। 6 জনের যে হত্যাকাণ্ড চাংখারপুল এলাকায়, এর জন্য আমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ সারা দেশে যেই হত্যাযজ্ঞ হয়েছে সেটার জন্য সকল কমান্ডিং অথরিটি, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং পুলিশের যারা সরাসরি গুলি চালিয়েছিল তাদেরকে দায়ী করে। জবানবন্দি শেষে গুমের মামলায় সেনা সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ সহ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। আয়নাঘর গুম এবং গুমের পরে শত শত মানুষের গুম হওয়া মানুষের ফিরে না আসার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে। অনেকেই আওয়ামী লীগের সময়ের সুবিধাভোগী যারা আছেন তারা নানাভাবে আওয়ামী লীগকে আবার রিইনস্টেট করার এক ধরনের অপচেষ্টা বা ষড়যন্ত্র করে থাকেন, কিন্তু বাংলাদেশের জনগণ এই 1.5 সহস্রাধিক মানুষের মৃত্যুর পর, প্রায় 30,000 মানুষের আহত হওয়ার পর, অঙ্গ প্রত্যঙ্গ হারানোর পর বাংলাদেশের জনগণ কোনোভাবেই এর জন্য দায়ী দলকে বাংলাদেশে আবার পুনর্বাসন করতে দেবে না। শুনানি আগামী 16 অক্টোবর পর্যন্ত মুলতবি করেছেন ট্রাইব্যুনাল 1। সৈকত সাদিক, 71, ঢাকা। অবশেষে স্বাক্ষর হতে যাচ্ছে বহু কাঙ্ক্ষিত জুলাই সনদ। আগামী 15 অক্টোবর এই সনদে সই হবে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে কমিশনের এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সংসদের দক্ষিণ প্লাজায় এই আয়োজনে নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে যোগ দেবেন দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং জোটের প্রতিনিধিরা। সভায় জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের 5 বৈঠকে প্রাপ্ত মতামতের বিশ্লেষণ করা হয়। বৈঠকে আশা প্রকাশ করা হয় বিশেষজ্ঞরা এবং রাজনৈতিক দল থেকে প্রাপ্ত অভিমতগুলো বিশ্লেষণ করে খুব শিগগিরই বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত জুলাই সনদ সরকারের কাছে জমা দেওয়া যাবে। এর আগে বুধবার রাজনৈতিক দলগুলোর সাথে জুলাই সনদের আইনি ভিত্তি নিরূপণে গণভোট কবে এবং কোন প্রক্রিয়ায় হবে এ নিয়ে সবশেষ আলোচনা অমীমাংসিত থেকে যায়। শাপলা ছাড়া রাজনৈতিক দলের নিবন্ধন নেবে না জাতীয় নাগরিক পার্টি। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের সাথে এনসিপি নেতাদের বৈঠকের পর একথা বলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বাংলাদেশ জাতীয় লীগের নিবন্ধনের বিষয়েও আপত্তি জানিয়েছে দলটি। ফারজানা আক্তারের প্রতিবেদনে বিস্তারিত। শাপলা নিয়ে বিতর্কের মাঝে ইসির সাথে আবারও বৈঠক করে এনসিপির 3 সদস্যের একটি প্রতিনিধি দল। 2 ঘন্টা ধরে চলে বৈঠক। দলটির মুখ্য সমন্বয়ক বলেন, শাপলা ছাড়া নিবন্ধন নেবে না তার দল। শাপলা পাওয়ার জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে যাব গণতান্ত্রিক পথে, এবং শাপলা আমাদের নিবন্ধনটা যদি প্রতীক প্রশ্ন আসে সেটা শাপলার মাধ্যমে ইনশাল্লাহ হবে। অন্য কোনো প্রতীকে এনসিপির নিবন্ধন হবে না। ফেব্রুয়ারির নির্বাচনে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে ইসি দায়ী থাকবে বলে মন্তব্য করেন তিনি। অদৃশ্য শক্তির ভয়ে শাপলা নিয়ে ইসি ষড়যন্ত্র করছে বলে মত তার। বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বসে এই পরিস্থিতি তারা সৃষ্টি করছে, এবং এই বিষয়ে আপনারাও সতর্ক থাকবেন যে নির্বাচন কমিশন কোন সময়ে কার সাথে মিটিং করছে, কি সিদ্ধান্ত নিচ্ছে। একই সাথে নিবন্ধন পেতে যাওয়া আরেক দল বাংলাদেশ জাতীয় লীগের গঠনতন্ত্র ও মাঠের কর্মসূচি না থাকারও সমালোচনা করে এনসিপি। জাতীয় লীগের 1991 সালে জনাব আতাউর রহমান খান মৃত্যুবরণ করার পরে
আর কিভাবে এই জাতীয় লীগের দল হিসাবে ধারাবাহিকতা ছিল। নির্বাচনের দিন পর্যন্ত যাদের বয়স 18 হবে তাদেরও ভোট দেওয়ার সুযোগ দিতে ইসিকে পরামর্শ দিয়েছে এনসিপি। নির্বাচন কমিশনকে যে কোনো কাজে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। ফারজানা আক্তার, 71, ঢাকা। জাতীয় সংসদের উচ্চকক্ষের প্রয়োজন নেই বলে মনে করে গবেষণা সংস্থা সিপিডি। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির এক গবেষক বলেন, নতুনভাবে কোনো কিছু করা হলে সমস্যা আরও বাড়বে। এতে একমত কমিউনিস্ট পার্টিও, তবে ভিন্ন সুর এনসিপি এবং বিএনপির। আর ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মনে করেন, উচ্চকক্ষ হলে ইচ্ছে মতো সংবিধান পরিবর্তন করা যাবে না। আরও জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। জাতীয় সংসদে উচ্চকক্ষের প্রয়োজনীয়তা নিয়ে সেমিনারের আয়োজন করা হয় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির পক্ষ থেকে। আলোচনায় উচ্চকক্ষের বিষয়ে উঠে আসে নানা মত। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এটি চালুর প্রস্তাব বাদ দেওয়ার কথা বলে সিপিডি। আমাদের কাছে যেটি মনে হয়েছে যে অন্তর্বর্তী সরকার বা কনসেনসাস কমিশন আপার হাউসের বিষয়টিকে বাদ দিতে পারেন, যেহেতু এটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ভিতরে জটিলতা এবং একই সাথে আমরা এই সিস্টেমের সীমাবদ্ধতা, হয়তো ইতিবাচক দিক রয়েছে কিন্তু সীমাবদ্ধতার জায়গাগুলোও আমরা বুঝতে পারছি। সুতরাং আমাদের প্রস্তুতির জায়গা বিবেচনা করলে আমরা মনে করি যে এই পর্যায়ে আসলে আপার হাউস করবার মতো একটি কাঠামো আমাদের সংসদের আছে বলে আমাদের কাছে মনে হয়। এমন প্রস্তাবকে সমর্থন করা হয় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত না থাকার কারণে এমন সুপারিশ কাজ করবে না বলেও মত দেয়া হয়। এই যে এতগুলো পড়লাম, আপনারা এখানে সব দল কোন কোন দল কোন মত, ঐক্যবদ্ধ হয়ে কোনো মত কিন্তু নাই। তাহলে আমরা যেটা নিয়ে আলোচনা করছি বা যেটা ওনারা প্রস্তাবিত জায়গায় যাচ্ছে তাতে ঐক্যমত্যের চেহারা হচ্ছে এরকম। তবে এই প্রস্তাবের সাথে একমত হতে পারেননি বিএনপি ও এনসিপির নেতারা। নাগরিক পার্টির পক্ষ থেকে উচ্চকক্ষে পিআর পদ্ধতির সুপারিশ করা হলেও বিএনপি শুধুমাত্র উচ্চকক্ষের পক্ষে নিজেদের মত দেয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন নিয়ে আসা হলো, তখনকার সময়ের বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে সকলের মধ্যে একটা মতৈক্যের মধ্য দিয়ে এটা নিয়ে আসা হলো। কিন্তু যখন বাতিল করা হলো তখন শুধুমাত্র আওয়ামী লীগের ইচ্ছাতেই এটাকে বাতিল করা সম্ভব হলো। আমার ফার্স্ট আনসার হচ্ছে হ্যাঁ, উই এগ্রি যে আমাদের উচ্চকক্ষটা যদি থাকে পার্লামেন্টে, এটা যদি ইন্ট্রোডিউস হয় তাহলে এটা পার্লামেন্টকে অ্যাকাউন্টেবল করবে। কি পদ্ধতিতে হবে সেটা আলোচনা হতে পারে, সেটা অবশ্যই আলোচনা হতে পারে। বিএনপির স্ট্যান্ড ফর now is that we do not agree with the to have a bicameral system through PR. এটা আমরা এগ্রি করি না। আলোচনায় বদিউল আলম মজুমদার বলেন, বিগত দিনে 2/3 আসন পেয়ে শেখ হাসিনা সংবিধানকে নিজের মতো সাজিয়েছেন। উচ্চকক্ষ থাকলে এমনটি সম্ভব হতো না। দানবে যাতে পরিণত না হয় এটা ঠেকানোর জন্যই কিন্তু উচ্চকক্ষের মাধ্যমে চেকস এন্ড ব্যালেন্স সৃষ্টি হতে পারে। এবং উচ্চকক্ষ এখানে আলোচনা হয়েছে, উচ্চকক্ষ যে কোনো আইন পাশ করলে যে উচ্চকক্ষে যাবে এবং উচ্চকক্ষে একটা বক্তব্য থাকবে, যার ফলে অনেকগুলো নিবর্তনমূলক আইন হয়েছে আমাদের দেশে। রাজনৈতিক নেতাদের লোভ ও ব্যবসায়িক আচরণ বন্ধ করা না হলে উচ্চকক্ষের মাধ্যমে গণতন্ত্রের খুব একটা সুফল আসবে না বলেও মত দেন আলোচকেরা। প্রথমত আমরা যদি চিন্তা করি যে ভাস্কর ভাদুরী, 71, ঢাকা। যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে তা নিয়েই এগিয়ে যেতে হবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার তিনি আরও বলেন, ম্যান্ডেটবিহীন রাজনৈতিক দলগুলোকে সব সমস্যার সমাধানে দায়িত্ব দেয়নি দেশের জনগণ। আর কোনো দলের নেতার সাথে রাষ্ট্রদূতদের বৈঠক নিয়ে মাথা ব্যথা নেই বিএনপির, এমন মন্তব্য করেন আমির খসরু। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুলের সাথে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত। বৈঠকে আরও যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্য আমির খসরু ও আব্দুল মঈন খান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। পরে বৈঠক নিয়ে বিস্তারিত তুলে ধরেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, বিনিয়োগ সমস্যার সমাধান আর 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা নিয়ে বিএনপির প্রতিশ্রুতি বিষয়ে জার্মান রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে। ইকোনমিক্যালি সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না, এই ক্ষেত্রে জার্মানির সাথে আমাদের কোঅপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত রাতে জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া নিয়ে কোনো ধরনের ঐকমত্য ছাড়াই কমিশনের বৈঠক শেষ হয়। এ নিয়েও কথা বলেন আমির খসরু। আমাদের কিন্তু বাংলাদেশের জনগণ কোনো দায়িত্ব দেয় নাই
যে বাংলাদেশকে আগামী বাংলাদেশ কীরকম হবে সব দায়িত্ব যে রাজনীতিবিদরা বসে সমাধান করে দেবে, এই দায়িত্ব কোনো দলকে বাংলাদেশের মানুষ দেয়নি। যেখানে ঐক্যমত হবে অতটুকু ঠিক আছে, না হলে আপনি জনগণের কাছে যান না, আগামী নির্বাচনে আপনি ম্যান্ডেট নিয়ে আসেন। সম্প্রতি ৩ জন রাষ্ট্রদূত নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাবের হোসেনের সাথে বৈঠক করেছে। এ নিয়ে উত্তেজনা চলছে রাজনীতিতে। বিএনপি বলছে এ নিয়ে তাদের মাথা ব্যথা নেই। কূটনীতিবিদ কার বাসায় সব এটা হচ্ছে তাদের নিজস্ব বিষয়, এটা নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথা। আমাদের গুরুত্ব হচ্ছে আগামীর বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনবো এবং আপনার ভরসা নির্ভরশীলতা থাকবে জনগণের উপর। সবার আগে বাংলাদেশ এই নীতিতে ভারত সহ যে কোনো দেশের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী বিএনপি, এমন মন্তব্যও করেন তিনি। বাংলাদেশের সাথে প্রত্যেকটি দেশের সাথে আমাদের সম্পর্ক থাকবে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। রাজনৈতিক অসাবধানতার কারণে মব ভায়োলেন্স আর জুলাই গণ অভ্যুত্থান মানুষের কাছে এক হয়ে যাচ্ছে, এমনটা মনে করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার তিনি আরও বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের সহিংসতা কম হয়েছে। আর আলোচকরা বলেন, আবারও স্বৈর শাসন এলে অভ্যুত্থান হতে পারে। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। আমাদেরকে অনেক সময় ধরে পিবিআই অডিটোরিয়ামে গণমাধ্যমে জুলাই বিষয়ক বইয়ের প্রকাশনা উৎসব ও আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তারা বলেন, কোনো সংবাদ মাধ্যমই রাজনৈতিকভাবে নিরপেক্ষ নয়। আপনি যদি ইংল্যান্ডের বিপ্লবের ইতিহাস পড়েন, আপনি যদি ফ্রান্সের বিপ্লবের ইতিহাস পড়েন, চীনের বিপ্লবের ইতিহাস পড়েন, এরকম শত শত হত্যাকাণ্ড হয়েছে। তার তুলনায় আমাদের যে বিপ্লব পরবর্তী হত্যাকাণ্ডের পরিমাণ অনেক কম। আমাদের কোন সংবাদপত্র পুঁজির আধিপত্য থেকে মুক্ত নয়, এবং বাংলাদেশে তো পুঁজির আধিপত্য নয়, বাংলাদেশে হচ্ছে দুর্বৃত্ত পুঁজির আধিপত্য। তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেন, গণমাধ্যমের গত ১৫ বছরের ভূমিকা সামনে আনার সময় এসেছে। বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সময়ে যেসব ন্যারেটিভ তৈরি করা হয়েছে আবারও সেগুলো দেখা যাচ্ছে। মিডিয়াগুলো যদি মনে করে আজকে রাজনৈতিক দল এবং বিভিন্ন ক্ষমতার যারা অংশীদার তাদের সাথে মিলেমিশে তাদেরকে একটু শেয়ার দিয়ে তাদেরকে একটু সাথে রেখে তারা পার পেয়ে যাবে, আমি মনে করি না পাবো। আমার এখানে সব বলার সময় হচ্ছে, আমি বলবো আমরা যেহেতু ফেসিবাদীদের মিডিয়া বন্ধ করি নাই, আমরা নতুন মিডিয়া দিব এবং নতুন মিডিয়ার মাধ্যমে নতুন মুখ আসবে, নতুন ন্যারেটিভ আসবে, নতুন বক্তব্য আসবে এবং এই বক্তব্যের বিরুদ্ধে বক্তব্যের লড়াই, যেহেতু আমরা ভায়োলেন্সে যাইনি, ফলে আমরা বক্তব্যের বিরুদ্ধে বক্তব্যের লড়াই, চিন্তার বিরুদ্ধে চিন্তার লড়াই আমরা যাব। তিনি আরো বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্য দেশের তুলনায় বাংলাদেশে সহিংসতা কম হয়েছে। মব ভায়োলেন্স জিনিসটা এখন আজকে 1 বছর পরে এসে যেটা আমাদের অনুভূতি বা আমাদের অভিজ্ঞতা যেটা বলতেছে, এটা এখন ইকুয়েটেড হয়ে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সাথে। এক ধরনের রাজনৈতিকভাবে অসাবধানতা বটে এবং আমরা আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছি সেখানে দেখলে, পিছনে ফিরে দেখলে মনে হয় যে আসলে আমরা যেটা দুইজনেই বলেছেন সত্যিকার অর্থেই যে বাংলাদেশে আসলে যে ধরনের ভায়োলেন্স হওয়া দরকার ছিল ওই 5 দিন, প্রথম 3 দিনে এবং এর পরবর্তী সময়, সেটা কিছুই হয়নি। জুলাইয়ের চেতনা ধারণ করা নিয়ে রাজনৈতিক নেতাদের আত্মসমালোচনা করা প্রয়োজন বলেও মনে করেন তিনি। আর কখনো যদি ফিরত আসে, মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী জানান, এর ফলে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম আইনের আওতায় আসবে। আর প্রেস সেক্রেটারি জানান, 5টি ইসলামী ব্যাংক একীভূত করতে আইনগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে বেশ কয়েকটি অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়। এর মধ্যে বহুল আলোচিত ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশের অনুমোদন দেওয়া হয়। পরে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী জানান, ডিজিটাল মাধ্যমে নাগরিকের তথ্যের সুরক্ষা দিতে চায় সরকার। আগের যে আইন ছিল সেখানে আপনারা জানেন যে ডেটার উপরে সরকারের আধিপত্যটা প্রাধান্য ছিল। নতুন আইনে আমরা বলেছি ডেটার উপরে ব্যক্তি নাগরিকের যে ওনারশিপ সেটার প্রাধান্যতা বিস্তৃত পাবে। রাষ্ট্রীয় গোপনীয় এবং ব্যক্তিগত ডেটার যে অংশ সংবেদনশীল, সেটা আমরা যেটা করব সেটা বাংলাদেশের আদালতের জুরিসডিকশনের ভিতরে থাকতে হবে। অর্থাৎ এর মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়া এবং টেকনোলজি প্ল্যাটফর্মকে একটা লায়াবিলিটির মধ্যে এনে আমরা ডেটা লোকালাইজেশনটাকে উন্মুক্ত করে দিয়েছি। অর্থাৎ আদালত যদি মেটা বা ফেসবুককে
কোনো নির্দেশনা দেয় তাহলে এখন থেকে তার সেটা মানার একটা আইনি বাধ্যবাধকতা এই আইনের মাধ্যমে রচনা করা হয়েছে। আদালত চাইলে ওই নির্দেশনা অমান্য করলে তাকে শাস্তি দিতে পারবে। এদিকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন, এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংককে একীভূত করে একটি ইসলামী শরিয়া ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে। তবে কেউ চাকরি হারাবেন না বলে জানান প্রেস সেক্রেটারি। প্রস্তাবিত নতুন শরিয়া ভিত্তিক ব্যাংকের জন্য প্রাথমিকভাবে সরকার 20,000 কোটি টাকার মূলধন প্রদান করবে, যার মধ্যে নগদ 10,000 কোটি টাকা এবং অবশিষ্ট 10,000 কোটি টাকা সুকুক বন্ড ইস্যুর মাধ্যমে পরিশোধ করা হবে। এই ব্যাংকগুলো একীভূত করার মাধ্যমে কোনো কেউ চাকরি হারাবেন না এবং কোনো আমানতকারী তাদের কোনো আমানত হারাবেন না। এদিন সব মিলিয়ে 15টি অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। পার্থ সঞ্জয়, 71, ঢাকা। রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলে দুর্ধর্ষ স্বর্ণ লুটের ঘটনা ঘটেছে। দোকান মালিক জানান, রাত 3টার দিকে শম্পা জুয়েলার্স থেকে 400 ভরি স্বর্ণ চুরি হয়। সিসিটিভির ফুটেজে দেখা গেছে চোর চক্রের 2 জন সদস্য দোকানটির শাটারের তালা কেটে বিপুল পরিমাণে স্বর্ণ নিয়ে যাচ্ছে। সাজিদ সরকারের প্রতিবেদনে বিস্তারিত। রাত 3:07 ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্সের সামনে বোরকা পরিহিত 2 যুবককে সিসিটিভি ফুটেজে দেখা যায়। তারা প্রায় 30 মিনিটের চেষ্টায় দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। স্বর্ণের দোকানে যা ছিল সবকিছু লুট করে চোরেরা মার্কেট থেকে বেরিয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকান মালিক জানান, ভোরের দিকে সিকিউরিটি গার্ড তাকে ফোন দিয়ে চুরির কথা জানায়। সকাল 6:30 বাজে দারোয়ান আমাকে ফোন দিয়ে বলে, আপনার দোকানে একটু সমস্যা হয়েছে, আপনি আসেন। আমি এসে দেখি আমার দোকানের তালা। রাত 3:07 ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্সের সামনে বোরকা পরিহিত 2 যুবককে সিসিটিভি ফুটেজে দেখা যায়। তারা প্রায় 30 মিনিটের চেষ্টায় দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। স্বর্ণের দোকানে যা ছিল সবকিছু লুট করে চোরেরা মার্কেট থেকে বেরিয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকান মালিক জানান, ভোরের দিকে সিকিউরিটি গার্ড তাকে ফোন দিয়ে চুরির কথা জানায়। সকাল 6:30 বাজে দারোয়ান আমাকে ফোন দিয়ে বলে, আপনার দোকানে একটু সমস্যা হয়েছে, আপনি আসেন। আমি এসে দেখি আমার দোকানের তালা ভাঙা, শাটার অর্ধেক উঠানো, দোকানে এক রুটি মালও নেই। আমার দোকানে মোটামুটি সাজানো আসলো 400 ভরি সোনা, বন্দুকি সোনা আসলো 100 ভরি প্লাস, ক্যাশ টাকা আসলো 40,000। দেখি আমার এখানে কিছুই নাই। এই ঘটনায় প্রশ্ন উঠেছে মার্কেটের নিরাপত্তা নিয়ে। দোকান মালিক সমিতির দাবি, এমন চুরির ঘটনা এবারই প্রথম। মার্কেটের কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে। আমরা 5 বছর যাবত আমাদের এই ঘটনা ঘটে নাই, আমাদের এই ঘটনা এটাই প্রথম। সেই কারণে আমি তো জানতাম যে আমাদের নিরাপত্তার কোনো ঘাটতি নাই। যেহেতু এটা একটা হয়ে গেছে, আমাদের কোথায় নিরাপত্তার ঘাটতি আসলে আমার একটু সবার সাথে আলাপ আলোচনা করে আমি জিনিসটা যেতে পারবো। যেহেতু আমাদের কখনো এটা হয় নাই, আমরা এরবারই অ্যাক্সিডেন্টের সম্মুখীন। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে আসে পুলিশের বিভিন্ন ইউনিট। সংগ্রহ করা হয় বিভিন্ন আলামত। পরে রমনা বিভাগের ডিসি জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। চেষ্টা করতেছি যে আসলে এটা কিভাবে কি ঘটলো এবং এটার কোনো অন্যান্য যে প্রযুক্তিগত যে বিষয়গুলো আছে আমরা ওগুলো যাচাই বাছাই করতেছি। এখানে আমরা সিসি ক্যামেরাগুলো দেখার চেষ্টা করতেছি, বেশ কিছু পেয়েছি, আরও দেখতে হবে। মার্কেটের 3 তলায় টয়লেটের জানালার গ্রিল ভাঙা পাওয়া যায়। পুলিশ ধারণা করছে ওখান দিয়েই প্রবেশ করে এই চুরির ঘটনা ঘটিয়েছে। সাজিদ সরকার, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন 71-এর।